আগুনে পুড়ুক আর না পুড়ুক, কায়া ত্যাগ হিসেবে তার অনেক বড় উপকার করেছে। সে যদি হারিয়ে না যেত, তার শূন্যতা এই রমণী কোনো কালই অনুভব করতে পারত না। সারা জীবন এইভাবেই ঘৃণা করে যেত। নিক অ্যানির মুখটা শক্ত হাতে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়, কিছুটা কঠিন গলায় বলে, বিরক্ত হচ্ছি কখন বলেছি আমি? সেটা আপনার ব্যবহার দেখলেই বোঝা যায়। অ্যানির চোখে পানি টলমল করছে। নিকের চোয়াল শক্ত হয়ে আসে, ধমকে বলে, কাঁদছিস কেন? বিরক্ত হলে এইভাবে পাগলের মতো ছুটে আসতাম। নিকের প্রকারও ক্ষুব্ধ ধমকে ছোটখাটো শরীরটা কেঁপে ওঠে অ্যানির। দৃষ্টি নিকের থেকে সরিয়ে নিচু করে ফেলে, ঠোঁট কাঁপছে তীর তীর করে। নিক সেই কাপা ঠোঁটের দিকে তাকিয়ে ঠোঁট ভেজালো। এসির মধ্যে থেকেও ঘেমে একাকার অবস্থা। নিক ঘন নিঃশ্বাস নিয়ে অ্যানির উদ্দেশ্যে বলে, এইভাবে চুপচাপ থাকার মানে কি? আমি রেগে গেলে কন্ট্রোলে আনতে পারবে? আদর আল্লাহ দিয়ে মাথায় তুলে ফেলেছি, আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার স্পর্ধা দেখাও। কিভাবে? 2 মিনিটের মধ্যে যদি আমার দিকে না তাকাও, তবে খোদার কসম কি করব নিজেও জানি না। রাগে জেদে এনির কান্না চলে আসে। একটু ভালো করে কথা বললে কি এই লোকের জাত চলে যায়? এ কেমন পুরুষের প্রেমে পড়ল সে? নিয়তি কেন তার সাথে এত নিষ্ঠুর হলো? ঘৃণা করতো, তীব্র ঘৃণা, যাকে দেখলে শরীর কাটা দিয়ে উঠত, ভয়ে দুমড়ে মুচড়ে যেত, পানি পিপাসায় তৃষ্ণার্ত হয়ে উঠত। সেই তীব্র ঘৃণা কিভাবে ভালোবাসায় রূপান্তরিত হলো? অ্যানি নিঃশ্বাস বন্ধ করে পিটপিট করে নিকের দিকে তাকায়। চাদরের নিচ দিয়েই নিক পুরোটা জামা খুলে ফেলে। এরপরও সামান্য ফর্সা ত্বক উন্মুক্ত হয়ে ওঠে তার সামনে। চোখ বন্ধ করে বিড়বিড় করে ওঠে, ওহ গড, এখন আবার ড্রাগস নিতে হবে? অ্যানি কান পেতে শুনতে চাইল সেই কথা, কিন্তু সেটা শোনার ভাগ্য তার হলো না। এমনিতেই লজ্জায় মরে যাচ্ছে। নিকের গালিগুলোর কথা মনে হতে আবারও মন খারাপ করে ফেলে। অ্যানির চোখে পানি টলমল করে ওঠে। নিক সেদিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। মুহূর্তে অ্যানির উন্মুক্ত শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? পেট ব্যথা করছে? খারাপ লাগছে? অস্বস্তি হচ্ছে? কি করতে হবে বলো? কি চাও তুমি? শুধু একবার বলো, সব তোমার পদতলে এনে রাখবো। অ্যানি নিকের বুকে নাক ঘেঁষে বলে, এভাবে গালি দিয়েছেন কেন আমাকে? নিকের কপাল কুঁচকে আসে। গ্রীবাদেশ নাড়িয়ে বলে, আমি গালি দেই তাই গালি দিয়েছি। বউকে গালি দেয়া অভদ্র আর কাপুরুষের লক্ষণ। অদ্ভুতভাবে তাকালো অ্যানির দিকে। আমি অভদ্র, চরম অভদ্র, কাপুরুষ, জানোয়ার, নরপশু, হার্টলেস, তবুও তুমি আমার। ইউ আর মাই অ্যাডিকশন, আ ফিয়ার্স অ্যাডিকশন। ইউ আর মাই অবসেশন, আ টেরিফাইং প্রেজেন্স। অ্যানি কাঁপছে নিকের দেহের উত্তাপে। অ্যানির কাপা ঠোঁটের দিকে তাকিয়ে সাথে সাথে উন্মাদের মতো সেটা নিজের ওষ্ঠধারা চেপে ধরে। হুট করে আক্রমণ হওয়াতে হকচকিয়ে ওঠে অ্যানি। ছোট হয়ে আসা চোখ দুটা মুহূর্তেই বড় হয়ে যায়। অ্যানি শান্তভাবে বিষয়টা সামলে নেওয়ার চেষ্টা করে। এমন হুটহাট আক্রমণের শিকার সে প্রতিদিনই হয়, কিন্তু সামাল দিতে চাইলে কি এমন বেপরোয়া পুরুষকে সামনে দেওয়া যায়? নিকের হাত চলে যায় অবাধ্যভাবে। অ্যানি আতকে উঠে সামান্য, শক্ত হাতটা চেপে ধরে আতঙ্কিত গলায় বলে, নিক কি কি করছেন? ধীরে ধীরে উপরে উঠে আসে। অ্যানির গালে নাক ঘেঁষে ফিসফিস করে বলে, বলেছি না আমার স্পর্শে সব আবার সজীব হয়ে উঠবে। অ্যানি লজ্জায় কম্পিত হয়ে উঠল। চোয়াল পেশে নিককে কিছু বলতে যাবে তার আগে গ্যাংস্টার বস ভয়ানক এক কাজ করে বসলো। অ্যানির চোখ বন্ধ করে খামচে ধরে নিকের পিঠ। নিক অ্যানির টি শার্ট ঠিক করে দিয়ে কপালে চুমু খায়। অ্যানি কাপা গলায় বলে, ভালোবাসেন আমাকে? গ্যাংস্টার বসের চোখের মণি দুটো সরু হয়ে আসে, ঠিক যেন শিকার ধরার আগে কোনো হিংস্র চিতার দৃষ্টি। চোয়াল শক্ত হয়ে উঠেছে আর কপালে ফুটে উঠেছে এক সূক্ষ্ম ভাঁজ। অ্যানির পেটের দিকে ইশারা দিয়ে বলে, পেটে আমার বাচ্চা নিয়ে ঘুরছো আর জিজ্ঞাসা করছো ভালোবাসি কিনা? এক নিবিড় অরণ্যের কোল ঘেঁষে অতলান্ত জলরাশির বুকে জেগে থাকা এই নির্জন দ্বীপ, প্রকৃতির রুক্ষতা আর মানুষের তৈরি কৃত্রিম শৃঙ্খলার এক অদ্ভুত সংমিশ্রণ এই দ্বীপটি। চারিদিকে গহীন অরণ্য আর অন্ধকার শাখা প্রশাখা। সে অরণ্যের প্রান্ত ঘেঁষে উন্মুক্ত আকাশের নিচে সজ্জিত হয়েছে এক আভিজাত মণ্ডিত বিবাহ আসর। চারিদিকে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ধবধবে সাদা লিলি এবং
পাশেই ফ্লোরা ফুল, যে কেউ দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এই নির্জন আইল্যান্ডকে বেছে নেওয়ার পিছনে একটাই প্রধান কারণ, নিরাপত্তা নয় বরং অজয়তা। বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই স্থানটি গ্যাংস্টার বসের পার্সোনাল ডোমেইন। এখানে অনুপ্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু। দ্বীপের চারিপাশে সারিবদ্ধভাবে মোতায়েন হাজারে দেহরক্ষী। তারা কালো পোশাকে আবৃত, কানে ইয়ারপিস লাগানো, কিন্তু নিঃশব্দ তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে স্ক্যান করছে। তাদের চোখে কোনো আবেগ নেই, বর্বরতা আর হিংস্রতার প্রতীক তারা। চোখে আছে শুধু আদেশ পালনের যান্ত্রিক নিষ্ঠুরতা। তাদের এই চারিপাশে আছে প্রশিক্ষিত জঙ্গলি পশু ছেড়ে দেওয়া হয়েছে, নেকড়ে, হায়না আর অচেনা হিংস্র প্রাণী, যাদের উপস্থিতি ও গর্জনকে ডিঙিয়ে মিনারের প্রবেশদ্বারে ঢোকা অসম্ভব। রাতের অন্ধকারে ধীরে ধীরে কমে আসছে। সূর্যোদয় হয়েছে অনেকক্ষণ আগেই। সবার পরনে আজ সাদা কাপড়। নিক ডিভানে বসে আছে, তার সামনে একটা বড় সাইজের ল্যাপটপ। দৃষ্টি তার ল্যাপটপের দিকে, যেখানে তার অবর্তমানে অ্যানির সকল কাজকর্ম ক্যামেরা বন্দী হয়ে আছে। অ্যানির পাগলামো, একা একা কথা বলা, চিৎকার করে কাঁদা, এক দৃষ্টিতে তাকে বিড়বিড় করা, প্রতিটা ঘটনা সূক্ষ্মভাবে পরখ করছে। এক জায়গায় প্রায় 7 ঘন্টা ধরে বসে নিক। সময় কোনো দিক দিয়ে যে যাচ্ছে গ্যাংস্টার বসের খেয়াল নেই। সে বাম হাতে পরপর সিগারেট টানছে, অন্য হাতে ওয়াইনের গ্লাস ধরে রাখা, দৃষ্টি সম্পূর্ণ মনিটরের দিকে। অন্য সব প্রেমিক পুরুষ হলে প্রেমিকার এমন বিধ্বস্ত অবস্থা দেখে হয়তো কিছুটা কষ্ট পেত, মায়া কাজ করত, কিন্তু নিকের ঠোঁটের কোণে ছিল তৃপ্তি আর রহস্যের হাসি। নিক ল্যাপটপ অফ করে উঠে দাঁড়ায়, চুলগুলো ঠিক করে ঠোঁট কামড়ে ধরে বলে, মাই ফাকিং বেবি গার্ল। এতটা উন্মাদ বেপরোয়া হবে জানলে অনেক আগেই দূরত্ব বাড়িয়ে দিতাম। বলেছিলাম না আমার প্রতি এমনভাবে আসক্ত হবে যে আমার অনুপস্থিতিতে আমার থেকে বড় সাইকোতে পরিণত হবে। আই নেভার এক্সপেক্টেড মাই ওয়ার্ডস টু কাম ট্রু সো কুইকলি। আর কিছুদিন চোখের আড়ালে থাকলে তো তোমাকে খুঁজেই পেতাম না। ডিড ইউ অলসো ফল ইনটু অল দিস ফাকিং অ্যাডিকশন? নিক কথাগুলো বিড়বিড় করে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় 40 মিনিট ব্যয় করে ফ্রেশ হয়ে বের হয়। প্রশস্ত বুক আর কাঁধ বেয়ে গড়িয়ে পড়া প্রতিটি স্বচ্ছ জলকণা যেন ফর্সা ত্বকের উপরে হীরের কুচির মতো জ্বলছে। ত্বকের মসৃণতার সাথে বুকের ঘন রোমরাজির যে বৈপরীত্য, তা তাকে এক আদিম পুরুষালী আভিজাত্য দান করেছে। প্রতিটি পেশের খাঁজে আটকে থাকা পানি চুইয়ে পড়ছে মেঝেতে। ভেজা শরীরে হাতে খোদাই করা ড্রাগনটা যেন প্রাণ ফিরে পেয়েছে। পানির নিচে নীলচে কালো কালিতে আঁকা আঁশগুলো চকচক করছে। পিঠের বিস্তৃত সাপগুলো পেশির প্রতিটি সঞ্চালনের সাথে সাথে কিলবিল করে উঠছে। নিকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার দিকে তাকায়। আয়নার মধ্যে এক নারীর বিস্ময়কর নীলাভ দৃষ্টি চিকচিক করছে। নিক আয়নার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলে, একজন জানোয়ারকে এইভাবে দেখা বাজে দেখায় বেবি গার্ল। এমনিতেই অস্বাস্থ্যকর আসক্তিতে পরিণত হয়েছ। এইভাবে তাকিয়ে থাকলে এর থেকেও বেশি কিছু হয়ে যেতে পারত। তবুও যদি দেখার ইচ্ছে হয় তবে আমি টাওয়েল ছাড়াই আসতে রাজি। অ্যানির চোখ দুটা বন্ধ হয়ে যায়। লজ্জায় আবারও ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ে। নিক ঠোঁট কামড়ে হেসে অ্যানির পাশে এসে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, উঠে পড়ো দ্রুত। স্বামীর বাড়িতে এত দেরি করে ঘুমানো উচিত নয়। স্বামী শব্দটা অ্যানির কানে ঝংকার তোলে। যতবার এই শব্দটা সে শ্রবণ করে ঠিক ততবার সে অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হয়। অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে তার নারী সত্তা। অ্যানি আস্তে করে ব্ল্যাঙ্কেট সরিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। মিনমিন সুরে বলে, কখন আপনাকে দেখছিলাম? একদম মিথ্যা বলবেন না। নিক টাওয়াল ডিভানের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, গ্যাংস্টার বস নিক জেভরান কখনো মিথ্যে বলে না বেবি গার্ল। তার চোখ কান সবসময় সজাগ থাকে। ডানে বামে ওপরে নিচে যেদিকে লোকে তাকিয়ে থাকবে সেটা খুব সহজে অনুভব করতে পারবে। আর অনুভব করাটা যদি হয় তোমার অস্তিত্ব নিয়ে, তবে সেটা 1000 মাইল দূরত্বে থেকে অনুভব করতে পারবো। অ্যানি ভ্রু কুচকালো। নিজের কথায় নিজে ভেসে গিয়ে এদিক সেদিক তাকায়। হঠাৎ করে মনে হয় আজ অধীরা যার তানভীর পার্টি। মনটা খুশিতে ভরে ওঠে। যদিও সে তানভীকে চেনে না তেমন, তবে অধীরাজকে ভালো করেই চেনে। কিছু একটা মনে হতেই মনটা বিষে ওঠে। এত খুশি হয়ে লাভ কি? সে তো পার্টিতে যেতে পারবে না। যেখানে এই লোক একজন পুরুষের সামনে যেতে দেয় না, সেখানে তো অনেক পুরুষ থাকবে। এখন তো পরিস্থিতিও আলাদা। অসুস্থতা, প্রেগনেন্সি নিয়ে যাওয়াটা কষ্টকর, কিন্তু অ্যানি তবুও যেতে চাচ্ছে। যেখানে এমন ছন্নছাড়া পুরুষটাকে সামলাচ্ছে, সেখানে সামান্য কষ্ট করে পার্টিতেও অংশ নিতে পারবে। কিন্তু মাথা নিচু করে মন খারাপ করে ভাবনায় ডুবে আছে। কানের কাছে ভেসে আসে আবারও পুরুষালী কণ্ঠস্বর, সমস্যা কি? এইভাবে মুখ ভার করে বসে আছো কেন?
প্রতিদিনের মতো ফ্রুটসগুলো শেষ করো, কুইক। অ্যানি মাথা তুলে পাশে তাকায়। প্রতিদিনের মতো অনেক ফ্রুটস কেটে রাখা হয়েছে। এই 1 মাস ধরে এইসব খেতে খেতে তার মুখ তেতো হয়ে উঠেছে যেন। একটা মানুষ একটানা কত খেতে পারবে একই জিনিস? তবুও নিকের ভয়ে একটা আপেলের কুচি মুখে নিতে যাবে তার আগে নিকের ধমকে থেমে যায়। ফ্রেশ হবে কে? অ্যানির মস্তিষ্ক সজাগ হয়। ফ্রেশ না হয়ে খাওয়া শুরু করে দিচ্ছিল। ভাবতে শরীর ঘিন ঘিন করে ওঠে। অ্যানি বিনা বাক্যে বিছানা থেকে নেমে দাঁড়াতে নিক পাজা কোলে করে তুলে নেয়। অ্যানি একটুর জন্য অবাক হয় না, কারণ প্রতিদিনই এমন কোলে ওঠার অভ্যাস হয়ে গিয়েছে তার। নিক বেসিনের সামনে অ্যানিকে দাঁড় করিয়ে দেয়। 5 মিনিটের ভেতরে ফ্রেশ করিয়ে আবারও বিছানায় বসিয়ে দেয়। আদেশ করে বলে, 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করবে। অ্যানি এক পলক পোয়ালার দিকে তাকায় তো আরেকবার নিকের দিকে। সামান্য হেসে বলে, আজ না খেলে হবে না? নিকের চোয়াল শক্ত হয়ে আসে। দাঁত পিষে বলে, যদি একটা ফ্রুটসও বাইরে থাকে তবে ট্রাস্ট মি ব্লাড রোজ, সোজা সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। হাতে আর মাত্র 2 মাস সময় আছে, এমনকি তার থেকেও কম হতে পারে। কি মনে হয় এই দুর্বলতা নিয়ে পারবে বাচ্চা জন্ম দিতে? তার থেকেও বড় কথা, এই দুর্বল শরীর নিয়ে আমাকে সামলাবে কিভাবে? এখন শান্ত আছি তার মানে এইটা না যে আমি একদম জেন্টল। তোমার শারীরিক অসুস্থতার কথা ভেবে দূরে আছি, কিন্তু ভেবো না আজীবনের জন্য ছাড় দিয়ে ফেলেছি। আমি সেই ছন্ন ছাড়া পাষাণ গ্যাংস্টার বসই আছি, যাকে সামলাতে তোমার হিমশিম খেতে হয়। এমনিতেই তো বাচ্চা মানুষ, তার উপরে আবার আরেক বাচ্চা নিয়ে ঘুরছো। পরিস্থিতির কথা ভেবে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেইনি। থতমত মুখে তাকায় নিকের দিকে। এমন ঠান্ডার ভয়ানক হুমকি কিভাবে দিয়ে দিল লোকটা? 5 মাসে একদম কঙ্কাল হয়ে গিয়েছিল, এখন এই 1 মাসে যথেষ্ট স্বাস্থ্য হয়েছে তার। অ্যানির আগে যেতে পুরো পেয়ালা নিয়ে বসে। নিকের দিকে তাকে একটা একটা করে মুখের ভেতরে ঢুকাতে থাকে। অ্যানির এমন জেদ দেখে নিক ঠোঁট কামড়ে ধরে নিজের। কোনো বাক্য ব্যয় না করে কাবার্ডের দিকে এগিয়ে যায়। কালো ব্লেজার আর শার্ট নিয়ে ট্রায়ালে রুম ঢুকে পড়ে। বের হয়ে আসে প্রায় 10 মিনিট পর। নিক বের হয়ে প্রথম অ্যানির দিকে তাকায়। পেয়ালা খালি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। নিককে এমন কালো কাপড়ে আবৃত দেখে অ্যানি অবাক হয়ে বলে, আপনি ব্ল্যাক পরেছেন কেন? নিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। হাতে ঘড়ি লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলে, হ্যাভ ইউ এভার সিন মি ইন এনি কালার আদার দেন ব্ল্যাক? অ্যানি ঠোঁট উল্টিয়ে বলে, অন্যদিন আর আজ তো এক নয়। আজ অন্তত সবার সাথে ম্যাচিং করে হোয়াইট পরুন। নিক চুলে হাত বুলালো নিজের। ঘাড়ে আঙ্গুল দিয়ে স্পর্শ করে বলে, তোমার কি মনে হয় নিক জেভরান এই সব দুই একটা ফাকিং অনুষ্ঠানে নিজের কালার পরিবর্তন করবে? আমি অন্ধকার, যার উপরে বাহিরে সব কালো, আর কালো ছাড়া আমার জীবনে কোনো রং নেই। যেদিন এই অন্ধকার দুনিয়ায় পা রেখেছি, ঠিক সেদিন থেকে কালো ছাড়া জীবনে কিচ্ছু পড়িনি। আর এখন পড়বো ভাবলে মাথা থেকে সরিয়ে ফেলো। আমি আছি আপনার জীবনে, আর কোনো রং প্রয়োজন? নি শীতল দৃষ্টিতে তাকায়। অ্যানি শুকনো ঢোক গেলে। এতটা ঠান্ডা আর শীতল দৃষ্টি তো ওনার নয়। অ্যানি চোখের পাতা নাড়ায়। কোনো রকম তর্ক করতে ইচ্ছে করছে না তার। এই মুহূর্তে নিককে খুশি করতে পারলেই সে বাহিরে যেতে পারবে, বিয়েটা অংশ নিতে পারবে। অ্যানি ভেবেছিল নিক কিছু একটা বলবে, কিন্তু আশ্চর্যের বিষয় নিক একটা শব্দ উচ্চারণ করলো না। তাকে বেরিয়ে যেতে দেখে অ্যানি খুব শান্ত গলায় বলে, নিক, শোনো আমার কথা। আমাকে একা রেখে চলে যাবে? নিকের পা থেমে যায়। অ্যানির মুখে তুমি উচ্চারণ শুনে গ্যাংস্টার বসের হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। এ প্রথম অ্যানির মুখে নিজের নামের সাথে তুমি শুনে কেমন যেন আপন লাগছে। এতটা আপন যে মৃত্যুর আগে পর্যন্ত আলাদা হওয়ার আত্মা নেই। কি সাধারণ একটা উচ্চারণ, অথচ গ্যাংস্টার বসের শক্ত দেহটাকে কম্পিত করে ফেলেছে। নিক ঘাড় ঘুরিয়ে অ্যানির নীল চোখের দৃষ্টির দিকে রাখে। এলোমেলো সোনালি চুল, ফোলা ফোলা গাল। এই রূপের সঙ্গে কি নিকের জানা নেই, তবে সামনে বসে থাকা মেয়েটা তাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে। কণ্ঠে খাদ নামিয়ে বলে, রিপিট দ্য সেন্টেন্স অ্যাগেইন। আবার বলো, ফার্স্ট। অ্যানি পিটপিট করে তাকায়। অবুঝের মতো করে বলে, কোন বাক্য? নিক ধৈর্য হারিয়ে ফেলছে। ঠোঁট ভিজে ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে, একটু আগে কি বলছিলে? আবার বলো সেটা। অ্যানি অবুঝের মতো করে ঠোঁট উল্টায়। কি বলছিলাম? এমনি অ্যানির এমন হেয়ালিতে নিকের ক্রোধ বৃদ্ধি পায়। সামনে এগিয়ে এসে গর্জে ওঠে, কি বলছিলি বল, রিপিট কর আবার সেই বাক্য। অ্যানি আতঙ্কে জমে যায়। মজা করতে গিয়ে ঘুমন্ত সিংহকে রাগিয়ে দিল না তো? কোনো রকম থতমত খেয়ে বলে, শান্ত হও। এতটা রেগে গেলে কিভাবে সামলাবো বলো তো?
নিকের চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। কেমন উন্মাদের মতো অ্যানির কপালে ঠোঁটে চুমু খায়, গলায় মুখ গুজে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে, আবার বলো বেবি গার্ল, অশান্ত মনকে শান্ত করো। অ্যানি কম্পমান সুরে বলে। আপনি সোজা হয়ে বসুন, এমন করছেন কেন? নিক কামড়ে দেয় অ্যানির গলার উপরের ছোট্ট তিলটাকে। রাগ মিশিয়ে বলে, আপনি নয়, তুমি বলতে বলেছি তোমাকে। অ্যানি ব্যথায় চোখ খিচে ফেলে, অস্ফুট আওয়াজে বলে। তুমি, অ্যানি নিকের গলায় হাত রেখে কানে ফিসফিস করে বলে, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তুমিহীন আমি মৃতপ্রায়। নিকে ঠোঁট কামড়ে ধরে হাসলো। অ্যানির এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে মাতাল গলায় বলে, এই মুহূর্তে কতটা কন্ট্রোললেস হয়ে আছি যদি একবার অনুমান করতে পারতে, তবে লজ্জায় মিশে যেতে বেবি গার্ল। ভাগ্য ভালো আমার সন্তান তোমার গর্ভে, নয়তো এই মুহূর্তে মারাত্মক কিছু একটা ঘটে যেত। অ্যানি লজ্জা ভুলে গিয়ে অবাক হয়ে বলে, অ্যানি আপনার সন্তান মেনে নিয়েছেন, কাছে টেনে নেবেন? ইচ্ছে করে প্রশ্নটা করেছে। নিকের চোখ মুখ গম্ভীর হয়ে ওঠে। মুহূর্তে এমন পরিবর্তন দেখে অ্যানি তপ্তশ্বাস ফেলে। গিরগিটেও এত দ্রুত রং বদলায় না। নিক কঠিন গলায় আদেশ দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, একটু পর ফিরে আসছি আমি। নিকের হাত ধরে মিনমিন গলায় বলে। আমিও যাব আপনার সাথে। নিকের ভ্রু কুঁচকে আসে। কোথায় যাবে তুমি? ধরিবাজ ভাইয়ার বিয়েতে। নিকের চোয়াল শক্ত হয়ে আসে। অ্যানির হাত ছাড়িয়ে দাঁত পিষে বলে, কমন সেন্স কেমন তোমার? এই অসুস্থ অবস্থায় তোমাকে নিয়ে লোকের ভিড়ে নিয়ে যাব? অ্যানি নিকের দুই হাত ধরে বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টায়। এত ভালোবেসে তুমি করে ডাকলাম, আর সামান্য আবদার পূরণ করতে পারছেন না? আপনি তো বলেন যা চাইবো তা পদতলে এনে দেবেন। আমি তো আর পর পুরুষের সাথে যেতে চাচ্ছি না, আপনার সাথে যাব, আপনার পেছন পেছন থাকবো, ওদের আনন্দের মুহূর্তের সাক্ষী হতে চাই। জাস্ট প্লিজ নিয়ে চলুন। অ্যানি কেমন আবেগী হয়ে ওঠে, কিন্তু এই আবেগ নিকেল হৃদয়ে ছুঁতে পারে না। বিরক্ত হয়ে বলে, আর কত জ্বালাবে আমাকে? এমনিতেই তো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছ। সাদা গাউন রাখা আছে ট্রায়াল রুমে, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে। ভুলেও মুখের মধ্যে কিছু রাস্তরণ লাগাবে না। অ্যানির কান দুইটা যেন তবদা লেগে যায়। এমন আশ্চর্যজনক অবিশ্বাসী কথায় সে আহাম্মকের মতো তাকিয়ে থাকে নিকের দিকে। নিকের কথাগুলো অ্যানির কানে পৌঁছানোর পর তার শরীরের প্রতিটি স্নায়ু একসাথে বিদ্রোহ করে বসে। বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হচ্ছে হৃদপিণ্ডের স্পন্দন একদম থেমে গেছে। এক অসহ্য ভালো লাগা তার ফুসফুস চেপে ধরল। শ্বাস নেওয়ার মতো বাতাসটুকু এই ঘর থেকে যেন উধাও হয়ে গেছে। অ্যানি কেমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে নিক ঘড়ির দিকে তাকিয়ে বলে, 5 মিনিট শেষ হয়ে গেলে আমি চলে যাব। এইভাবে তাকিয়ে থাকবে নাকি রেডি হয়ে আসবে? অ্যানি খুশিতে পারছে না নিককে জড়িয়ে ধরতে। প্রথমবারের মতো গ্যাংস্টার বস তাকে বাহিরে নিয়ে যাচ্ছে। যে লোক সামান্য বাতাসকে নিয়েও জ্যালাসিতে ফেটে পড়ে, সে একটা বিয়ের পার্টিতে নিয়ে যাচ্ছে। অ্যানির বিশ্বাস হচ্ছে না কিছু। কেমন যেন সব কিছু স্বপ্নের মতো লাগছে। অতিরিক্ত খুশিতে কিছু বলতে পারছে না সে। বিছানা থেকে নেমে দ্রুত ওয়াশরুমের দিকে দৌড় দেয়। অ্যানির এমন দৌড় দেখে নিক কিছুক্ষণের মতো আটকে ওঠে। অ্যানি কোনো রকম গাউন হিজাব পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মাথায় একটা সাদা হিজাব। নিক ঠোঁট কামড়ে ধরে নিক তাকিয়ে থাকে। নিঃশ্বাস থমকে যায় তার। গাউনটি ছিল ধবধবে সাদা, মনে হচ্ছে ভোরের কুয়াশা মোড়া কোনো স্বপ্ন। এর উপরি ভাগ ছিল সূক্ষ্ম লিনেন আর নেটের কারুকাজে ঠাসা, যেখানে রূপলি সুতোর ছোট ছোট ফুলগুলো তারার মতো জলজল করছিল। কোমরের নিচ থেকে গাউনটি এক বিশাল ঘের নিয়ে মেঝের উপর ছড়িয়ে পড়েছে। হাতে মুক্তার কারুকাজ করা। নিকের অন্ধকারের ছায়ার পাশে অ্যানি যেন এক পশলা উজ্জ্বল রৌদ্র। বর্তমানটা ছিল এক হৃদয়হীন দানবের সামনে তার ব্যক্তিগত নারীর এক অভূতপূর্ব মুহূর্ত। অ্যানি যেন সাদা মেঘের ভেলায় চড়ে নিকের পাথরে হৃদয়ে প্রেমের বৃষ্টি নামাতে এসেছে। অ্যানি নিকের কাছে এসে হাসি দিয়ে বলে, কবে এনেছেন এটা? কখনো দেখিনি তো। নিক চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। এসির মধ্যে দাঁড়িয়ে থেকেও ঘেমে যাচ্ছে। অ্যানির দিকে না তাকিয়েই বলে, একটু দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে আর দাঁড়ালো না, সোজা বারান্দার ভেতরে চলে যায়। নিক চুল ঘামচে ধরে নিজের। ঘন ঘন শ্বাস ফেলে ইঞ্জেকশনটা নিজের হাতে নরম মাংসে পুশ করে দেয়। নিক হাতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে আবারও ভেতরে চলে যায়। নিককে আসতে অ্যানি ঘাবড়ে গিয়ে বলে, আপনাকে কেমন যেন অসুস্থ লাগছে, শরীর খারাপ লাগছে। নিক অ্যানির হাতে ধরে বলে, বুকে
বুকের ভেতরে ছুরি ঢুকিয়ে জিজ্ঞাসা করছো ব্যথা পেয়েছি কিনা? নিকের সাথে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে। অবাক হয়ে বলে, আমি কখন ছুরি ঢুকালাম? নিক কোনো উত্তর দিল না। মেইন করিডোর পেরিয়ে বাহিরের আঙিনায় প্রবেশ করে। অনেক মাস পরে বাহিরের জগতে এসে অ্যানির শরীর শিরশির করে ওঠে। চোখ বন্ধ করে মিষ্টি বাতাস গ্রহণ করে। ইস, কতদিন পর সে দুনিয়ার আলো দেখতে পাচ্ছে। সামনে তাকাতে অ্যানির চোখ ছানাবড়া হয়ে ওঠে। এত সুন্দর করে সাজিয়েছে যেন কোনো রূপকথার জগতে চলে এসেছে সে। চারিপাশে সাদা ফুল থেকে শুরু করে প্রতিটা লোকের ড্রেস। অ্যানি নাক ছিটকে বলে, আপনি বাদে সবাই সাদা। নিক গম্ভীর গলায় বলে, কারণ আমি সবার থেকে আলাদা। অ্যানি খুশির কারণে এত কিছু ভাবছে না, তবে একটা জিনিস লক্ষ্য করছে, তার দিকে কেউ তাকাচ্ছে না। গার্ডদের দৃষ্টি নত হয়ে আছে, আর আশেপাশের লোকেরাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে। অ্যানি কিছুটা অবাক হয়ে বলে, আমাকে কি বেশি বিশ্রী লাগছে? আমার দিকে কেউ তাকাচ্ছে না কেন? নিকের চোখ দুইটা আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে। নিকের চোখের দিকে তাকাতেই অ্যানি আটকে ওঠে আবারও। খুশির কারণে মুখ থেকে বেরিয়ে গেছে। ঠোঁট ভিজিয়ে বলে, আমি সেভাবে বলিনি। আপনি ছাড়া আর কে তাকাবে আমার দিকে বলুন? আমি পুরোটাই তো আপনার। সবাই এমন মুখ ফিরিয়ে রেখেছে তাই জিজ্ঞেস করেছি। নিক অ্যানির হাতটা শক্ত করে চেপে ধরে চেয়ারে বসিয়ে দেয়। তার পাশেই বসে বলে, কারণ তারা জানে তোমার দিকে তাকালে তাদের চোখ থাকবে না, কলিজা থাকবে না, শরীরের মাংসপিণ্ড থাকবে না। অ্যানি শুকনো ঢোক গিলে খুশিতে ভুলে গিয়েছিল লোকটার আসল রূপ। বর্তমানে যতটা শান্ত দেখাচ্ছে, লোকটা ততটা শান্ত নয়। পুরনো কথা মনে হতে শরীরে কাঁটা দিয়ে ওঠে তার। এমনি সামনে তাকাতেই দেখতে পায় নাজলি আর আরিশ এগিয়ে আসছে। দুজনেই সাদা রঙে আবৃত। বোনের চোখের সাথে চোখ পড়তে মুছিয়ে হাসে অ্যানি। নাজলি হেসে চোখ দিয়ে আশ্বস্ত করে। বেদির সামনে দাঁড়িয়ে আছে অধিরাজ। পরনে তার হোয়াইট ফ্রিটেড ট্যাক্সিডো, চুলে কিছুটা অগোছালো ভাব। তার দৃষ্টি দরজার দিকে স্থির। অস্থিরতায় ভেঙে যাচ্ছে তার পুরুষনালী শক্ত মন। কিন্তু ঠোঁটে আছে এক অদ্ভুত তৃপ্তি, যেন এক দীর্ঘ যুদ্ধের পর সে আজ নিজের সবচেয়ে বড় পুরস্কারটা গ্রহণ করতে যাচ্ছে। কত অপেক্ষা করিয়েছে মেয়েটাকে, তবুও মেয়েটা শান্তভাবে সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছে। সামান্য অভিযোগ করলেও সেটা তার বুকে এসে করেছে। এই বুঝদার মেয়েটার সাথে তার জীবন আজীবনের জন্য জুড়ে যাবে, যেখানে কোনো বাধা বিপদ কিচ্ছু থাকবে না। অধীরাজের ভাবনার মাঝে হঠাৎ চার্চের অর্গানে ওয়েডিং মার্চ বেজে ওঠে। চার্চের বিশাল ভারী দরজা দুটো ধীরে ধীরে দুই দিকে খুলে যায়। বাইরের উজ্জ্বল আলো চার্চের ভেতরের অন্ধকারকে চিরে দেয়, আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে থাকে তানভি। নিক একইভাবে ফোনের দিকে তাকিয়ে মোবাইল স্ক্রল করছে। এই চারিপাশের কোনো খবর নেই তার কাছে। কিন্তু অ্যানি চঞ্চল মন খুশিতে আত্মহারা। এই প্রথম সে খ্রিস্টান রীতির বিয়ে দেখছে, আর এত সুন্দর বিয়ের অনুষ্ঠান আগে কখনো দেখেনি। সাদা গাউনে তানভীকে যেন কোনো অপসরই লাগছে। ইচ্ছে করছিল উঠে তানভীর কাছে যেতে, কিন্তু পাশের জল্লাদ বসিয়ে রেখে যাওয়া বিলাসিতা ছাড়া কিছুই নয়। সাদা সিল্ক আর লেসের তৈরি একটি লং ট্রেল গাউনে তানভীকে দেখাচ্ছে ঠিক কোনো রহস্যময়ী জগতের পরীর মতো। তার হাতে একগুচ্ছ লাল গোলাপ, যেটি এই শুভ্রতার মাঝে তার তীব্র ভালোবাসার প্রতীক। তার মুখ ঘোমটায় ঢাকা থাকলেও তার চোখের উজ্জ্বলতা কাপড় ভেদ করে ঠিকই ধরা পড়ছে। তানভীর বাবার বেঁচে নেই। নিজের পালিত মামার হাত ধরে ধীর পায়ে কার্পেটের উপর দিয়ে হেঁটে আসতে শুরু করে। উপস্থিত সবার চোখে খুশির ঝিলিক, কিন্তু তানভীর পুরো পৃথিবী তখন ওই বেদির সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। যত এগিয়ে যাচ্ছে ততই তার হৃদস্পন্দন দ্রুত গতিতে লাফাচ্ছে। লজ্জা আর ভয় আষ্টেপৃষ্টে ধরেছে মেয়েটাকে। এমনিতেই মেয়েটা প্রয়োজনের বেশি লজ্জা পায়, তার উপর অধীরাজ তার স্বামী হবে ভাবতে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সবাই নিশ্চয়ই তার দিকে তাকিয়ে আছে। তানভি এটা ভাবতে গেলে আরও অস্বস্তিতে পড়ে যায়। তানভি এগোচ্ছে ধীরে ধীরে। সাদা শুভ্র গাউনের দীর্ঘ ট্রেলটা কার্পেটের উপর দিয়ে ঘেঁষে যাচ্ছে। তানভীর প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি দীর্ঘশ্বাসের সমাপ্তি। তার হাতের লাল গোলাপগুলো শুভ্রতার মাঝে এক ফোঁটা তাজা রক্তের মতো তীব্র দেখাচ্ছিল। দাঁড়িয়ে থাকা অধীরাজ ঠোঁট চেপে ধরল নিচের। প্রথা অনুযায়ী তার স্থির থাকার কথা থাকলেও তার ভেতরের সে আদিম ও উন্মাদ প্রেমিকাজ শৃঙ্খল ভাঙতে মরিয়া। মাঝামাঝি আসতেই সে কোনো নিয়মের তোয়াক্কা না করে দুই ধাপ এগিয়ে যায় তানভীর দিকে।
অধীরাজের এমন তাড়াহুড়ো দেখে ফাদার অবাক হলেও সবাই ঠোঁট টিপে হাসছে। তানভি আরও লজ্জায় নুয়ে পড়ে। তানভীর মামা হেসে অধীরাজের হাতের উপরে তানভীর হাতটা রাখে। অধীরাজ মুচকি হেসে আঁকড়ে ধরে প্রিয়তমার হাত, কানের কাছে ফিসফিস করে বলে, কেমন অনুভূতি হচ্ছে তানভি এলেনা? আজ রাতটা যে খুব ভয়ানক হবে তোমার জন্য। আজকে পর পালানোর সব রাস্তা আমি সিলগালা করে দিয়েছি তানভি। ঈশ্বরও আজ আমাদের সাক্ষী, তুমি এখন থেকে আমার, একান্তই আমার। তানভি শক্ত করে খামচে ধরল নিজের সাদা গাউন। তানভীর কাপা অস্তিত্ব অনুভব করতেই অধীরাজ মৃদু হাসে। অধীরাজ কেমন ফিসফিস করতে দেখে আরিশ পেছন থেকে মৃদু আওয়াজে বলে, পুরো রাত সময় পাবি, এখন অন্তত বিয়েটা করে নে ধৈর্য ধরে। আর কত বসে থাকবো একই জায়গায়? অধীরাজ তানভীরের দিকে তাকিয়েই বলে, কি করব স্যার, আর তো সহ্য হচ্ছে না। আমাকে রেখে তো অনেক কিছুই করে ফেলেছেন, বাকি রয়ে গেলাম শুধু আমি। তানভীর হয়তো আজ লজ্জা পাওয়ার দিন। তানভীর খোঁচা মারে অধীরাজের বুকে। অধীরাজ হালকা হেসে তানভীরের হাতটা ধরে ফাদারের সামনে যায়। পাদ্রী সাহেব পবিত্র বাইবেল থেকে প্রেম এবং বিয়ের গুরুত্ব নিয়ে কিছু অংশ পাঠ করেন। এখানে তিনি নবদম্পতির উদ্দেশ্যে ছোট একটি বক্তব্য রাখেন, যেখানে একে অপরের প্রতি উৎসর্গীকৃত থাকার কথা বলা হয়। বিয়ের সব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এইটা। এ উন্মাদ প্রেমিকের মতো অধীরাজ তানভীর চোখের দিকে তাকায়, তার দুটো নিজের হাতের ভেতরে আবদ্ধ করে বলে, আমি অধীরাজ তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে সম্পদে বিপদে অসুস্থতায় কিংবা সুস্থতায় যতদিন মৃত্যু আমাদের আলাদা না করছে, আমি তোমাকে ভালোবাসবো এবং সম্মান করব। তানভীর গলার কথা আটকে আসছে, শরীরে কাঁপছে রমণী। হয়তো রমণী কেঁদে ভাসাচ্ছে। অধীরাজের হাতটা শক্ত করে ধরে নিঃশ্বাস টেনে বলে, আমি তানভি এলেনা তোমাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে সম্পদে বিপদে অসুস্থতায় কিংবা সুস্থতায় যতদিন মৃত্যু আমাদের আলাদা না করছে, আমি তোমাকে ভালোবাসবো এবং সম্মান করব। প্রতিশ্রুতি শেষ হতেই চারিদিকে তালি বেজে ওঠে। পাদ্রী আংটি পবিত্র করলে নাজলি হেসে আংটি এগিয়ে দেয়। অপেক্ষা না করে দুজন দুজনকে পরিয়ে দেয় শান্তভাবে। এটা এক অনন্ত ভালোবাসার প্রতীক, কারণ বৃত্তের কোনো শুরু বা শেষ নেই। অ্যানি গালে হাত দিয়ে বলে, ফার্স্ট টাইম খ্রিস্টান রীতির বিয়ে দেখছি। আমাদের বিয়েটাও যদি এমন হতো, ঠিক যেমন চারপাশে ফুলের সুবাস, লোকজন, আনন্দ, পুরো দেশ আমাদের বিয়ে দেখতে পারত। দেখুন কত সুন্দর মানিয়েছে দুজনকে। নিক এইবার ফোন থেকে মুখ তুলে তাকায়। অ্যানির মুখের দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। এইভাবে বিয়ে করার ইচ্ছে? অ্যানি মাথা নাড়িয়ে বলে, বিয়ে নিয়ে ইচ্ছে কার থাকে না বলুন? পুরো শহরকে জানাতে চাও? অ্যানি চোখ বড় বড় করে নিকের দিকে তাকায়। নিক সামনের দিকে তাকিয়ে বলে, আনসার মি। কথার মধ্যে মৃদু ধমক দিল। অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে, এসব ইচ্ছে পোষণ করি না। জানি এমন কোনো কালে এই সম্ভব নয়। নিক কিছু বলল না, শুধু ঠোঁট কামড়ে হাসে। সামনের পরিস্থিতির কথা বিবেচনা করে সতর্কতা দিয়ে বলে, এখন তারা চুম্বন করবে। যদি তাকিয়ে থাকতে চাও তবে তাকিয়ে থাকতে পারো। অ্যানি হাঁ করে তাকায় নিকের দিকে। এতগুলো মানুষের সামনে চুমু খাবে মানে? অ্যানি ভাবনার মধ্যে আবারও সামনে তাকায়। পাদ্রী সাহেব দুজনের উদ্দেশ্যে বলে, কথাটা শেষ করার সাথে সাথে এলো সে বহুল প্রতীক্ষিত মুহূর্ত। বলা হয়েছে বর তার কনেকে চুম্বন করতে পারেন। অধীরাজ এক মুহূর্ত দেরি করলো না। তানভীর খোমটা তুলে কোমরে হাত রেখে নিজের কাছে নিয়ে আসে। সে ভালো করে জানে তানভী লজ্জাবতী। সবার সামনে এমনটা করলে মেয়েটা লজ্জায় মরে যাবে। তারপরও অধীরাজ অপেক্ষা করলো না, গোলাপি অথরে নিজের অথর ডুবিয়ে দেয়। নাজলির চোখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে যায়। অ্যানি এখনো হাঁ করে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে উচ্চারণ করে, নাউজুবিল্লাহ। ঠিক ঠোঁট কামড়ালো নিজের। কেমন অদ্ভুত গলায় বলে, ওরা স্বামী স্ত্রী, সম্পূর্ণ অধিকার আছে। অ্যানি থমকে যায় এই গলার সুর শুনে। লোকটার স্বর এমন শোনাচ্ছে কেন? এই স্বর অ্যানি খুব ভালোভাবে অনুভব করতে পারে। ভয়ে ভয়ে পাশে তাকাতে গলা শুকিয়ে আসে। নিকের ধূসর চোখ দুইটার মধ্যে এক উন্মাদ মাদকতা। অ্যানি কিছু বলার জন্য মুখ খোলারও সময় পেল না। তার আগেই নিক তার ঘাড় চেপে ধরে নিজের সম্মুখে এনে অ্যানির অথরে অথর ভিলিয়ে দেয়। নিকের চোখ বন্ধ থাকলেও অ্যানির চোখ বড় হয়ে যায়। এই কোন বেহায়া জায়গায় এসে পড়ল সে? চারিদিকে এত এত মানুষের ভিড়ে কী সব কাজ?
নাজের কথা মনে হতেই অ্যানি ছটফটিয়ে ওঠে। নিকে চেপে ধরা অ্যানির দুই হাত, নিকের স্পর্শ কোনো কালেই কোমল ছিল না। সবসময় স্পর্শে একটা হিংস্রতা ভাব থাকে। অ্যানি লজ্জায় কেঁদে দিবে ভাব। ঠোঁট সামান্য আলগা হয়ে আসতেই অ্যানি কোনো রকম বলে। কি করছেন অসভ্যের মতো, সবাই দেখছে। নিক অ্যানির গালে নাক ঘেঁষে বলে, দেখলে দেখুক, বড় নারীকে চুমু খাইনি, নিজের বউকে খেয়েছি। নাজলি পড়েছে মহা বিপদে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট বোনের কাহিনীও দেখতে হচ্ছে। চোখ নামিয়ে উল্টো পথে হাঁটা ধরে। আরিশ ডেকে বলে। চলে যাচ্ছ কেন? নাজলি চোয়াল চেপে ধরে বলে। থাকুন আপনারা, এইসব জায়গা আমার জন্য নয়। আরিশ কপাল কুঁচকে বলে। আশ্চর্য মিসেস আরিশ ইলহাম, ওদের যেমন স্বামী আছে ঠিক তেমন আপনারও আছে, তবে নিজেকে এমন অসহায় ফিল করছেন কেন? একবার কাছে আসুন, ওদের থেকে ডাবল দেব। নাজলি লজ্জায় শিরশির করে ওঠে। পশ্চিমা কালচারে সবগুলো এমন নির্লজ্জ হয়ে উঠেছে। ঠোঁট ভিজিয়ে চোখ রাঙিয়ে বলে। খবরদার, এতগুলো মানুষের সামনে যদি সামান্য বেহায়া আচরণ করেছেন, তবে আপনার ঠোঁট কেটে ডাস্টবিনে ফেলে আসবো, নির্লজ্জ লোক। আরিশ ভ্রু নাচিয়ে বলে। তোমার লজ্জা করেনি ছোট বোনের রোমান্স দেখতে? আর স্বামী কাছে এলেই হুমকি দিচ্ছ। রানী এলিজাবেথের থেকেও বেশি নির্দয় তুমি, নাজলি। নাজলির চোয়াল ছুলে আসে। পরপর দাঁত পিষে বলে। এমন মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? কখন ওদের দিকে তাকিয়েছি আমি? চোখ গেলেও সরিয়ে ফেলেছি সাথে সাথে। একটু তো দেখেছো, এতেই চলবে। কিন্তু আমি অধিরাজ আর নিকের পুরো সিনারি তাকিয়ে তাকিয়ে দেখেছি। এখন আমারও খুব প্রেম প্রেম পাচ্ছে। চলো না, জঙ্গলের ওই পাশ থেকে একটু ঘুরে আসি। নাজলির কান দুইটা গরম হয়ে ওঠে। মাথা ভন ভন করে ওঠে এমন লাগামহীন কথায়। জঙ্গলে, লাইক সিরিয়াসলি? নাজলি লজ্জা আর অস্বস্তিতে কোনো উত্তর দিল না। আরিশের দিকে চোখ রাঙিয়ে তাকায়। এরপর বড় বড় পা ফেলে অন্যদিকে চলে যায়। আরিশ নাজলিকে শুনিয়ে শুনিয়ে বলে। নাজলি না পারে কান চেপে ধরে নিজের। এমন রাগী গম্ভীর লোকটা এতটা বেশরম হয়ে গেল কিভাবে? নাজলি দ্রুত পা চালায়। এখান থেকে চলে যাওয়া উত্তম এই মুহূর্তে। বলা যায় কখনো তার উপর আবার আক্রমণ শুরু হয়ে যায়। নাজরির যাওয়ার দিকে তাকিয়ে আরিশ শব্দ করে হাসে। তবে পর মুহূর্তে মুখে গম্ভীরতা ফুটিয়ে তোলা তার হাসা বারণ। অ্যানির চোখের কোণে নোনা জল চিকচিক করছে। অভিমানে কিংবা ব্যথায় ফুলে ওঠা ঠোঁট জোড়া এখনো স্বাভাবিক হয়নি। মেয়েটার এই আকস্মিক কান্নার কারণ নিকের ঠিক বোধগম্য হলো না। আন্ডারওয়ার্ল্ডের দাপুটে গ্যাংস্টার বস ধীর পায়ে 2 কদম এগিয়ে এলেন। অ্যানি থরথর করে কাঁপতে থাকা শরীরের দিকে খানিকটা ঝুঁকে ওর গ্রীবাতে শক্ত করে চেপে ধরলেন তিনি। তারপরে কণ্ঠস্বরে খাদে নামিয়ে অত্যন্ত নিচু কিন্তু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন। কাঁদছো কেন? তোমার জন্য কাঁদা বারণ, তুমি জানো না? অ্যানি কোনো উত্তর প্রদান করে না। তার পলকহীন দৃষ্টিতে এক বিচিত্র স্তব্ধতা যা নিকের দিকে স্থির হয়ে আছে। নিকের মনে হলো এই বিষণ্ণ দৃষ্টির গহীনে সুপ্ত হয়ে আছে এক বিন্দু তীব্র ঘৃণা। ঠিক সেই ঘৃণা যা এই দর্দণ্ড প্রতাপশালী গ্যাংস্টার বসের অন্তরাত্মাকে ক্ষত বিক্ষত করার জন্য যথেষ্টই ছিল। নিক ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে। ক্রোধের অগ্নিশিখা যেন তার অক্ষিগুলোকে সংকুচিত করে ফেলে। অ্যানির প্রগাঢ় নীরবতা আর এই অদ্ভুত আচরণের মুখে সে নিজের উন্মত্ত রাগটাকে আর সংযত করতে পারল না। পার্শ্ববর্তী টেবিলে রাখা কাচের জগটা বাম হাতে প্রবল ঝটকায় চূর্ণ বিচূর্ণ করে ফেলে দেয় সে। সাথে সাথে এক বিকট শব্দে কক্ষের নিস্তব্ধতা খান খান হয়ে যায়। পুরো কক্ষটি সে শব্দে কম্পমান হয়ে উঠল। নিক একইভাবে অ্যানির গ্রীবাতে কঠিন আলিঙ্গনে চেপে ধরে ঘন ঘন তপ্ত শ্বাস নিতে নিতে গগন বিদারী স্বরে গর্জে ওঠে। এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারছিস কেন আমাকে? কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, অসুস্থ লাগছে, বলছিস না কেন? জানিস না এই চোখের পানি নিক চেভরানের সহ্য হয় না? নিজের প্রতি আসক্ত হয়ে অর্ধেক ধ্বংস তো করে রেখেছিস, এখন এইভাবে ঘৃণা দিয়ে বাকিটুকুও করে ফেল, ধান্দাবাজ। নিক ক্ষণকাল থেমে দীর্ঘশ্বাস ত্যাগ করে। তার উন্মত্ততার বিপরীতে অ্যানি তখন এক অবাধ্য শিকারীর মতো খ্যাপাটে চোখে তাকিয়ে আছে। সে দৃশ্যেতে যেমন তেজ আছে তেমনি আছে এক বুক অভিমান। অ্যানির সেই অনমনীয় চাউনি দেখে নিকের ভেতরের পাথর প্রতিম কঠোরতা যেন মুহূর্তেই বালির বাঁধের মতো ধসে পড়ে। নিকের ভেতরে এক অদ্ভুত শিথিলতা নেমে আসে। নিক কিছুটা নুয়ে এসে অত্যন্ত কোমলতায় অ্যানির লোহিত গাল স্পর্শ করে। তার কর্কশ হাতের আঙ্গুলগুলো অ্যানির মসৃণ ত্বকে ছুঁয়ে দিয়ে ধীরস্থির কণ্ঠে বলে। কি হয়েছে তোর জান? অসুস্থ লাগছে? চলো তবে ডাক্তারের কাছে যাই। নিকের বাক্যটি হয়তো সমাপ্তিও লাভ করেনি, কিংবা ফুসফুস ভরে একটি দীর্ঘশ্বাস নেওয়ার অবকাশটুকুও সে পায়নি। ঠিক তার আগে অ্যানি এক পুঞ্জীভূত
ক্ষোভ আর অভিমানে নিকের ওপরে ঝাঁপিয়ে পড়ে। নিকের প্রশস্ত বক্ষস্থলে অ্যানির ক্ষুদ্র হাতগুলো অজস্র প্রহারে ভেঙে পড়তে থাকে। সেই কিল ঘুষির আঘাতে যতটা না শক্তি ছিল তার চেয়ে বেশি ছিল এক যন্ত্রণাকাতর হৃদয়ের হাহাকার। অ্যানি অঝরে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলতে লাগলো, জানোয়ার, নরপশু, সাইকো, নির্লজ্জ, অসভ্য, হৃদয়হীন, পাষাণ, বেশরম পুরুষ, লজ্জা করলো না সবার সামনে এমন নির্লজ্জের মতো চুমু খেতে? আমাকে কি মনে করেন আপনি? পশ্চিমা কালচারে বড় হওয়া নষ্টা মেয়ে? আমি আপনার সস্তা পাপ, পেশা, জেদ, রাগ, উন্মাদনা সব মেনে গ্রহণ করেছি। তাই বলে বাইরে সবার সামনে হাসির পাত্র কেন করলেন? রুমে যত উন্মাদনা দেখান, অভিযোগ করেছি কোনোদিন? আপনার হিংস্র স্পর্শ নিতে পারি না, কষ্ট হয় অনেক, ক্ষত হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে আমার। কোনোদিন একবারের জন্য অভিযোগ করেছি? তবে বাইরে সবার সামনে এমন নির্লজ্জ কাজ কিভাবে করলেন? গুরুজনদের কথা না হয় বাদ দিলাম, কারণ তারা আপনার লোক, পশ্চিমা কালচারের বেহায়া জাতি। কিন্তু আমার আপার সামনে কিভাবে করলেন এমন কাজ? কিভাবে যাব এখন ওর সামনে? অ্যানি এক অনিয়ন্ত্রিত আক্রোশ আর আর্তনাদে অবিরত কত কী বলে চলেছে, হয়তো সেই প্রলাপের অর্থ তার নিজের কাছে অস্পষ্ট। নিক নির্বাক হয়ে কিছুক্ষণ অ্যানির সেই অশ্রুসিক্ত কম্পমান মুখমণ্ডলের পানে চেয়ে থাকে। অতঃপর অত্যন্ত ধীরস্থিরভাবে এক দুর্ভেদ্য শান্তিতে নিক অ্যানির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের উরুর ওপরে বসিয়ে নেয়। নিকের শক্ত হাতের আঙ্গুলগুলো অ্যানির চিবুক ও মুখবহর আগলে ধরে। মুহূর্তেই সময়ের গতি দ্রুত হয়ে যায়। অ্যানির এই সেই মায়াবী নীলাভ নেত্রপল্লবের অতল গহীনে নিকের ধূসর আখিযুগল স্থির হলো। দুই ভিন্ন জগতের যেন এক নীরব মিলন ঘটে। অ্যানি হঠাৎই স্তম্ভিত ফিরে পায়। এতক্ষণ সে এই ভয়ঙ্কর মানুষটির সামনে ভেবে চিৎকার করেছে, ভেবেই তার কণ্ঠনালী শুকিয়ে আসে। ভয়ের তো হৃদয়ে সে একবার কোনো মতে শুকনো ঢোক গিলল। মনে মনে পরম করুণাময়কে স্মরণ করে ভাবল, হায় খোদা, হায় আল্লাহ, এই কাজের কারণে উনি যদি রেগে যান? কিন্তু নিকের মাঝে ক্রোধের কোনো লেশ মাত্র দেখা দিল না। তার সে পাথরে গম্ভীর মুখে ধমকে ওঠে, এইভাবে উত্তেজিত হচ্ছ কেন ইরিয়াট? তুমি যে শেখ ভুলে যাও কি করে? এত গালি কিভাবে আসে মুখ দিয়ে? আমি গালি শুরু করলে নাউজুবিল্লাহ বলে কুল পাবে না। তাই লাস্ট বার বলছি, গালিগালাজ কম করবে। কিছুক্ষণের জন্য থামে গ্যাংস্টার বস, পরপর চোখ তুলে তাকায়। তোমার ব্যবহারে আমি আশ্চর্য বেবি গার্ল। আগের নিক জিবরানকে ভুলে গেছো কি করে? আমি সবার সামনে চুমু খেয়েছি বলে কেঁদেছ। হাউ ডিয়ার ইউ ফাকিং গার্ল! সাহস কিভাবে করলে এমন কাজ করতে? দুনিয়া জাহান নামে যাক, বউ পাশে থাকলে কোনো দিকে তাকাই না। তুমি কেন তাকালে? তুমি কেন আমার থেকে বেশি এদেরকে গুরুত্ব দিলে? আনসামি। নিকের শান্ত রূপ থেকে এমন অশান্ত রূপে অ্যানি ভয়ে কুঁকড়ে যায়। এই ভয়ানক ব্যক্তিটাকে অ্যানি চায় না। এই রূপটা তার খুব ভয়ের। সে নিম্ন সুরে বলে, আপনার থেকে বেশি কাউকে গুরুত্ব দেয়নি, সবার আগে আপনি ছিলেন। চক্ষু রাজা লাগছে আমার, তাই কেঁদেছি। অধিকার থেকে আপনার কাছে প্রকাশ করেছি, জানতাম না রেগে যাবেন। নিক হাসলো সামান্য। অ্যানির গালে হাত রেখে বলে, বউ পাশে রেখে আমি অন্যের প্রেম দেখবো নাকি? আমি যদি চুমু খেয়ে থাকি তাতে কি? তোমার অধিক বুঝদার বোন ছাড়া কেউ দেখেনি, কারণ তারা জানে এই মুহূর্তে তাকালে তাদের চোখ থাকবে না। তুমি চাইলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারো। এটা তোমার দেখা সেই ফুলের উপমার জগৎ নয়, যেখানে অন্যের চুমু খাওয়ার দৃশ্য দেখে কেউ খুশিতে আত্মহারা হয়ে উঠবে, কেউ ছি ছি, কেউ চিৎকার করবে, কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। এইটা আমার মাফিয়া সাম্রাজ্য, আমার ব্যক্তিগত আইল্যান্ড। আমার অনুমতি ছাড়া এক পাও চলে না এদের। তোমাকে আলিঙ্গন করার আগে আমার হাতের ইশারা দেখুন। সবাই মাথা নিচু করা ছিল। চাইলে ফুটেজ চেক করো। অ্যানি ঠোঁট ভেজায়, তবুও জেদি গলায় বলে, তুমিও অনুমান তো করেছো তাই না? নিকি বিরক্ত প্রকাশ করে বলে, এখন তাদের অনুমান বিবেচনা করে কি বউ ছাড়া থাকবো? তুমি যে মা হতে যাচ্ছ এটা তো আর এমনি এমনি হয়ে যায়নি। আমার অবদান তাই হয়েছে। সেটা নিয়েও তো তারা অনুমান করতে পারে যে কিছু একটা হয়েছে আমাদের মধ্যে। কিছু একটা হয়েছে বলেই আমার জিনিস তোমার কাছে ট্রান্সফার হয়েছে। অনুমান বিবেচনা করবে কতগুলো?
অ্যানি আহাম্মকের মতো তাকায় নিকের দিকে। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে, কথায় পেরে না উঠে দীর্ঘশ্বাস ফেলে বলে, নামান আমাকে কোল থেকে। নিক অ্যানির চোখের পানি আঙ্গুল দিয়ে মুছে দিতে দিতে ধমকায়। আরেকবার কান্নার শব্দ আসলে লাঠি চালান করবো পিঠে। তো মিস্টার নিক জেভরান, বউ পিটাবেন? অ্যানি ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। নিক ঠোঁট কামড়ে ধরে বলে, সকাল বিকাল রাত দিন সব সময় তো আদরই করি, একটু না হয় পিটিয়ে সোজা করলাম। অ্যানি কটমট চোখে তাকিয়ে নেমে যেতে চায় কোল থেকে। নিক হাত দিয়ে আটকে প্রশ্ন করে। আমার স্পর্শ তোমার কষ্ট হয়? অ্যানি চোখের পানি মুছতে চাইল, কিন্তু তার আগে নিক ধমকে ওঠে। আনসামি, খারাপ কষ্ট হয়? অ্যানি চোখের পাতা ঝাপটায়। খারাপ লাগে বললে যদি আবার রেগে যায় তখন? জড়তা নিয়ে বলে। হয়। নিক কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হেসে বলে, তাহলে ঠিকঠাক বউ সামলাতে পারছি? যদি ভেবে থাকো নায়কদের মতো এসে করুণ সুরে বলবো তোমার তো কষ্ট হয়, তবে আজ থেকে আর কোনো স্পর্শ করব না, এমন বলবো ভেবে থাকলে তুমি ভুল বেবি গার্ল। যা আমার তা শুধুই আমার, তার থেকে 0.1%ও ছাড় নেই। অ্যানির মনে হলো তার ভেতরের তপ্ত রোষ এবার অগ্নুৎপাতের ন্যায় ফেটে পড়বে। সে দাঁতে দাঁত চেপে এক ঝটকায় নিকের কোল থেকে নেমে দাঁড়ালো। লোকটা কি প্রচণ্ড ভয়ানক আর ধূর্ত। নিজের কৃতকর্মের জন্য একেবারে তরেও অনুশোচনা প্রকাশ করা তো দূরের কথা, উল্টো তথাকথিত যুক্তির মায়াজালে তাকে বিভ্রান্ত করার এক ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। অ্যানিকে এমন কুমোটো মুখে আড়ষ্ট হয়ে বসে থাকতে দেখে নিকের কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। সে তর্জনী দিয়ে নিজের ললাট ঘর্ষণ করতে লাগলো। প্রচণ্ড ক্রোধের উদ্রেক হওয়ার সত্ত্বেও সে নিজেকে সংবরণ করল। এই মুহূর্তে তার মস্তিষ্কে ডাক্তার মোনালিসার সেই সতর্ক বাণীগুলো প্রতিধ্বনিত হতে শুরু করেছে। এই সময়টা অনেক জটিল আবার আনন্দদায়ক। ম্যামের মধ্যে অনেক কিছুর পরিবর্তন আসবে। কখনো বাচ্চাদের মতো আবদার করবে, আবার কখনো রেগে যাবে অতিরিক্ত। এটাকে মুড সুইংও বলা যেতে পারে। এটা একটা স্বাভাবিক লক্ষণ, প্রতিটা নারীর ক্ষেত্রে কম বেশি হয়। আপনাকে সবটা ধৈর্য ধরে সামলাতে হবে। এক বুক ভারী নিঃশ্বাস ত্যাগ করে দ্রুত পদে কক্ষ ত্যাগ করল। কক্ষের নিস্তব্ধতায় অ্যানির দু চোখ বেয়ে নোনার জল আবারও টলমল করে ওঠে। এক অব্যক্ত অভিমানে তার বুকটা যেন পাথরের মতো ভারী হয়ে জমে উঠেছে। অ্যানি নিজের এই পরিবর্তিত অনুভূতির আকস্মিকতায় নিজে আজ বিস্ময়াবিষ্ট। আজকাল সামান্য কারণেই কেন এমন হুটহাট অভিমানে হৃদয় ভরাতুর হয়ে ওঠে? আগে তো কোনো তুচ্ছ বিষয়ে তার মনে এমন আড়ষ্টতার জন্ম নিত না। তবে কি সময়ের স্রোতে তার স্বভাবজাত কাঠিন্য কোথাও হারিয়ে গেল? এখন এই মনস্তাত্ত্বিক পরিবর্তনের নিগূঢ় কারণটি ঠিক কী? মস্তিষ্কের কোনো এক নিভৃত কোণ থেকে একটি অনুচ্চ স্বর ভেসে আসে। ভালোবেসে ফেলেছি বলে? কি আশ্চর্য, এত ঘৃণা থেকে এমন ধ্বংসাত্মক ভালোবাসার জন্ম কিভাবে হলো? কেন হলো? কখন হলো? ড্রয়িং রুমের এই গুমোট আবহাওয়া কোনো এক আসন্ন অশুভ ঝড়ের সংকেত বহন করছে। কক্ষের এক প্রান্তে পাষাণ মূর্তির ন্যায় গম্ভীর মুখে উপবিষ্ট আছে অধীরাজ। তার এই সুগভীর নিস্তব্ধতা যেন কক্ষের প্রতিটি অণু পরমাণুকে এক অসহনীয় ভারে নুইয়ে দিয়েছে। ঠিক তার বিপরীতেই উন্মাত্তের মতো ন্যায় চলছে নিকের আঙ্গুলির বিচিত্র কারসাজি। নিকের সম্মুখে সারিবদ্ধভাবে সজ্জিত 20 শতাধিক ল্যাপটপ, যেগুলোর নীলচে আভার প্রতিফলনে তার মুখাবয়ব এক অতিপ্রাকৃত ও ভয়াবহ বিভীষিকার রূপ ধারণ করেছে। প্রতিটি স্বচ্ছ পর্দায় প্রতিফলিত হচ্ছে জটিল সব সংকেত আর সাংকেতিক নকশা। শত্রুকে সমূলে বিনাশ করার এক সুনিপুণ মায়াজাল। সেই নীলাভ আলোকচ্ছটার নিচে নিকের একাগ্রতা দেখে প্রতীতি হচ্ছে যে সে কেবল যান্ত্রিক সংকেত বা কোডিং করছে। অতি নিভৃতে প্রতিপক্ষের মৃত্যু পরোয়ানা রচনা করছে। কায়েত বর্তমানে সৈন্যবাহিনী নিয়ে নিরাপদে আছে। কায়েতকে সরাসরি আক্রমণ না করে প্রথমে তাকে মানসিকভাবে কোণঠাসা করার পরিকল্পনা করা হয়েছে। ঠিক এমনভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করছে যাতে কায়েতের মনে হয় তার বিশ্বস্ত সহযোগীরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। যখন সে ভয় অস্থির হয়ে কোনো নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরোবে, ঠিক তখনই সে পা দেবে নিকের বিছানোর জালে। নিকের স্ক্রিনগুলোতে কায়াতের যাতায়াতের প্রতিটি রুট ম্যাপ করা হয়েছে। তার ব্যক্তিগত ফোন থেকে শুরু করে গাড়ির জিপিএস সব কিছু এখন নিকের নিয়ন্ত্রণে। কায়াত যেখানেই যাক না কেন তার অলক্ষ্যে 20 জন অদৃশ্য প্রহরী তাকে অনুসরণ করছে। কায়াতের সমস্ত বেনামি অ্যাকাউন্ট এবং লেনদেনের উৎসগুলো নিক হ্যাক করে ফ্রিজ করে দিয়েছে।
পালানোর জন্য যে অর্থের বা ক্ষমতার প্রয়োজন তা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। সম্পদহীন এবং ক্ষমতাহীন কায়াত যখন একদম নিঃস্ব হয়ে পড়বে তখন তাকে তুলে আনা হবে, তিলে তিলে মরণ যন্ত্রণা দেবে। কাজের মধ্যেই হুট করে নিকের চোখ অধীরাজের দিকে তাকায়। অধীরাজকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে ওঠে। ইডিয়েট, তুই এখানে কি করছিস? নিকের ধমকে অধীরাজ থতমত খেয়ে ওঠে। কাজ রেখে কোথায় যাব বস? নিকে চোয়াল শক্ত করে রাগ সংযত করে, কপাল ঘেঁষে রাগ সংযত করে আরিশের উদ্দেশ্যে বলে, আর এই গর্ধবটাকে রুমে যেতে বল আরিশ, নয়তো এই মুহূর্তে ওকে মাটিতে পুঁতে দিয়ে আসবো। আরিশ বুঝল নিকের করার কথার অর্থ। অধীরাজের দিকে তাকিয়ে বলে, রুমে যাও ধীরাজ, নয়তো তোর বাচ্চা কাচ্চা অভিশাপ দেবে যে আমরা তাদের দুনিয়ায় আসতে দেরি করিয়েছি। অধীরাজ থ মেরে তাকিয়ে থাকে, সাথে খানিকটা লজ্জা পেয়ে ইতস্ততা নিয়ে বলে, সমস্যা নেই স্যার, কিন্তু এই মুহূর্তে কায়েতকে ধরা খুব জরুরি। বাসর রাতে বাসর করাও জরুরি। আর কত ভার্জিন থাকবি? লজ্জা করে না এতকাল ধরে যে ভার্জিন আছিস? ছ্যাঃ। অধীরাজ আর চোখে তাকিয়ে বলে, সক্কা মনে হয় 2-1 দিনের ভেতর মেরে দিয়েছেন, তাই এত বড় বড় কথা বলছেন। আরিশ সামান্য হেসে বলে। সে তো মেরেছি, তুইও রুমে যা। অধীরাজ নিজেও চাচ্ছিল রুমে যেতে, কিন্তু এখানে তো আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। কিন্তু স্যার, নিকের রক্তলাল চোখের দিকে তাকাতেই অধীরাজ চুপ হয়ে যায়। বাধ্য ছেলের মতো বসের আদেশ মোতাবেক বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হয়। দরজার কাছে এসে হৃদয় থমকে যায় তার, অজানা কারণে বুক ধরফর করছে। দরজা খুলতে কাঁচা ফুল এসে আছড়ে পড়ে তার শরীরে, সাথে সাথে 2 কদম পিছিয়ে যায় সে। সামনে অ্যানি দাঁড়িয়ে আছে মুচকি হেসে। নাজলি অধীরাজের দিকে তাকিয়ে বলে, পুরুষ মানুষ হয়ে দুজন নারীকে দেখে ভয় পেয়ে গেলেন, ভেতরের নারীকে সামলাবেন কিভাবে? অধীরাজ হেসে তাকায় নাজলির দিকে। স্যার যেভাবে আপনাকে সামলাচ্ছে ঠিক তেমনভাবে সামলাবো। তাদের থেকেই তো সব শিক্ষা পেয়েছি। অ্যানি তাদের কথায় বিরক্ত হয়ে বলে, অধীরাজ ভাইয়া শুনুন, আপনারা ঝগড়া পরে করবেন, আগে আমার টাকাটা দিয়ে দিন, আমি চলে যাব। অধীরাজ অবাক হয়ে বলে। কিসের টাকা? অ্যানি চোখ ছোট ছোট করে বলে, আপনি জানেন না বাসর রাতে বউয়ের কাছে যেতে হলে যে টাকা দিয়ে যেতে হয়? একদম একদম জালিয়াতি না করে টাকা দিন আমাদের। 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গিয়েছে আমার। আপনি টাকার জন্য দাঁড়িয়েছিলেন ম্যাম? অধীরাজের মুখে ম্যাম ডাক শুনে অ্যানি বিব্রত অবস্থায় পড়ে যায়। হেসে বলে, ম্যাম ডেকে দূরে সরিয়ে দিচ্ছেন? ছোট বোন ভাবতে লজ্জাবোধ কাজ করে বুঝি? হ্যাঁ। অধীরাজ মিনমিন করে বলে। সরি, যাই হোক তুমি টাকা চাচ্ছ। অধীরাজ তাজ্জব বনে যায়। এ রমণী জানে তার হাজবেন্ডের কত টাকা। তার টাকা দিয়ে কি করব বলুন? আমি তো আপনার থেকে চাই। এই টাকা নেয়ার স্বাদ বুঝবেন না, দ্রুত টাকাটা বের করে দিন, একদম 50,000 দেবেন। অধীরাজের চোখে মুখে অবাকতা। তুমি জানো তোমার হাজবেন্ডের কত টাকা? তুমি নিক স্যারকে বললে 50 লক্ষ টাকা বান্ডিল এনে তোমার সামনে ফেলবে। তুমি টাকা চাচ্ছ? অ্যানি কপালে ভাঁজ ফেলে বলে। ভাইয়া আপনি কিপটামি করছেন? অধীরাজ এতটা অবাক আর কখনো হয়নি, তবে এইটা বুঝেছে মেয়েটার মনে অহংকার নেই। অধীরাজ পার্স বের করে অ্যানির হাতে দিয়ে বলে, যত টাকা লাগে নিয়ে যাও। অ্যানির চোখ রসগোল্লার মতো হয়ে যায়। সে চুপি চুপি কিছু নোট বের করে নাজলির হাতে দিয়ে অধৈর্য হয়ে বলে, বাকিটা তুমি রেখে ফিরিয়ে দিও আপা। আমাকে আমার হিটলার বরের আগে রুমে ঢুকতে হবে। যদি জানতে পারে বাইরে বের হয়েছি তবে পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবে। অ্যানির কাণ্ডে নাজলি হেসে বলে। যা, ধীরে সুস্থে যা। অ্যানি দ্রুত প্রস্থান করে। অধীরাজ দরজা লাগিয়ে এগিয়ে যায় তানভীর দিকে। তানভীর দাঁড়িয়ে আছে জানালার পাশে, পরনে সাদা গাউন, যেন আকাশ থেকে নেমে আসা পরী। অধীরাজ আস্তে করে স্ত্রীর পেছনে জড়িয়ে ধরে, ঘাড়ে চিবুক ঠেকিয়ে বলে। অপেক্ষা করছিলে? তানভীর ঘুরে অধীরাজের দিকে তাকায়, এরপর আকাশের পানি চেয়ে বলে, সে তো করছিলাম, একটা আবদার রাখবে? শুধু আদেশ করে দেখো। তানভীর বাহিরে তাকিয়ে বলে। দৈহিক মিলন তো অনেক ঘটবে, চলো আজ আত্মিক মিলন ঘটাই। অধীরাজ আহত গলায় বলে। মানে? তানভীর ভোতা মুখে বলে। কষ্ট পেয়েছো? আমার ইচ্ছে প্রথম রাতটা তোমার সাথে কাটাবো, খোলা আকাশের নিচে বসে সমস্ত কথা উজাড় করে দিব। অধীরাজের ভেতরটা কাঁদছে। বাসর করবে বলে আশা নিয়ে এসেছিল, আর বউ বলছে চন্দ্রবিলাস করতে, কিন্তু বউয়ের মন রাখাটাও জরুরি। মুচকি হেসে বলে, স্ত্রীর চোখে চোখ রেখে হাতে হাত রেখে কাটানো মুহূর্ত থেকে বড় মুহূর্ত পৃথিবীতে আর একটু নেই।
তানভি হেসে অধীরাজের হাত ধরে নিয়ে যায় বারান্দায়। দোলনার মধ্যে বসে অধীরাজের কাঁধে মাথা রাখে, তারাগুলোর দিকে তাকিয়ে বলে। তোমাকে অনেক ভালোবাসি রাজ। অধীরাজ মুচকি হেসে প্রেয়সীর কপালে চুমু খায়। নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। ঋদ্ধিমা বাচ্চাদের সাথে সময় কাটিয়ে এই মাত্র রুমে প্রবেশ করল। মেয়েটা আগের মতো আর হাসে না। আগে সেই চঞ্চল ঋদ্ধিমা আর নেই। কেমন যেন একটা হতাশাগ্রস্ত দুশ্চিন্তায় পড়ে থাকে। কখনো একা নীরবে কাঁদে, আবার কখনো বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রতিদিন একবার করে রিসর্টের কাছে যায়, এই বুঝিয়ে নাভিদ প্রতিবারের মতো সমুদ্রের পাড়ে বসে আছে। কিন্তু হায় আফসোস, বিগত 5 মাস ধরে নাবিদের কোনো রকম খোঁজ নেই। কোথায় আছে, কী অবস্থায় আছে, কিছু জানা নেই তার। সেদিন ঝড়ের রাতটা ছিল তাদের শেষ দেখা। যদি সে ভুলেও অনুমান করতে পারত সেদিনই শেষ দেখা হবে, তবে ঋদ্ধিমা কখনোই চলে আসতো না। প্রেমিক পুরুষকে দেখার জন্য রিসর্টের সামনেই বসে থাকতো। নাবিদের অতীত জেনে ঋদ্ধিমা স্তব্ধ হয়েছিল। কিছুক্ষণের জন্য ঘৃণা চলে এসেছিল, কিন্তু পর মুহূর্তে চিন্তাভাবনা বদলেছে। নাবিদ একসময় রেপিস্ট, নরখাদক, সাইকোপ্যাথ ছিল, কিন্তু এখন তো সে একদম স্বাভাবিক। সৃষ্টিকর্তার রহমত সেই পাপাচারা নষ্ট জীবন থেকে ফিরে এসেছে। যাকে আল্লাহ নিজে হেদায়েত দিয়েছেন তাকে ঘৃণা করার ক্ষমতা ঋদ্ধিমার হয় না। অতীত নিয়ে বিচার করলে আপনি জঘন্য মৃত্যু পাওয়ার যোগ্য নাভিদ, কিন্তু আপনার বর্তমান এতটা সুন্দর যে সেই সৌন্দর্য আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আপনার অতীত আমাকে এতটা পুড়িয়ে দগ্ধ করেনি যতটা পুড়িয়েছে আপনার মুখে অন্য নারীর নাম শুনে। আপনার মনে অন্য নারীর বসবাস, যার জন্য আপনি পাগল প্রায় হয়ে আছেন। বিশ্বাস করুন, প্রথম প্রেম ছিলেন আপনি আমার। আপনাকে দেখতে না পাওয়ার তৃষ্ণা আমার হৃদয়টাকে জ্বালিয়ে দিচ্ছে। আপনার সাথে প্রথম সাক্ষাৎটাও হলো এক অজানা ঝড়ের রাতে, আর বিচ্ছেদটাও হলো এই ঝড়ের রাতেই। কী দুর্ভাগা আমি। প্রেম হওয়ার আগেই ব্যক্তিটাকে হারিয়ে ফেললাম। আমার মনের ডাক শুনতে পাচ্ছেন আপনি? আপনার জন্য অপেক্ষা করব। যদি অপেক্ষা করাটা হয় আপনাকে নিয়ে, তবে মৃত্যুর আগে পর্যন্ত করে যাব। কখনো যদি নাও আসেন, তবে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে একটু দেখা দিয়েন। হাতের উল্টো পৃষ্ঠে চোখের পানি মুছে দোলনায় বসতে বাহিরে থেকে কারো শক্ত গলা ভেসে আসে। এটা মোটেও শক্ত কণ্ঠ নয়, একদম শান্ত গলায় হুঙ্কার যাকে বলে সেটা। দরজা ধাক্কানোর শব্দে পুরো বাড়ি ছমছমে হয়ে উঠেছে। ঋদ্ধিমা ভয়ে দ্রুত নিজের রুম ত্যাগ করে নিচে নেমে আসে। সিঁড়ির কাছে আসতেই তার পা থমকে যায়। রুদ্ধশ্বাস নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ করে সশব্দে দরজা ভেঙে কক্ষের অভ্যন্তরে পদার্পণ করলেন গ্যাংস্টার বস। দীর্ঘকায় অবয়বটি আবৃত করে রেখেছে হাঁটু অবধি প্রলম্বিত একটি কৃষ্ণবর্ণের ওভারকোট। মস্তিষ্ক হতে আলগোছে নেমে আসা হুডির অন্তরাল থেকে উন্মোচিত হলো তার তীক্ষ্ণ মুখাবয়ব। সে তপ্ত ললাটের নিচে ধূসর নেত্রযুগল ক্রোধের বহিঃশিখায় প্রদীপ্ত। অধরে এক চিলতে বক্র হাসির রেখা ফুটিয়ে তিনি ভেতরে প্রবেশ করে। নিকের প্রতিটি পদক্ষেপে মিশেছিল এক আমোঘ কর্তৃত্ব আর নিকষ আভিজাত্যের সংমিশ্রণ। তার দুই পাশে ছায়ের মতো দণ্ডায়মান আরিশ এবং অধীরাজ। নিকের এই আকস্মিক ও দাপুটে আবির্ভাব কেবল একটি প্রবেশ নয়, এটা এক আসন্ন প্রলয়ের পূর্বাভাস। বৃদ্ধ লোকটা ভয়ে শুকনো ঢোক গিলে মুখ একদম ফ্যাকাশে হয়ে ওঠে। নিকদের উপেক্ষা করে ঋদ্ধিমার দিকে তাকায়। একমাত্র আদরের মেয়েকে হারানোর ভয় তাকে ঝেঁকে ধরেছে। জন্ম দিলে এই পিতা হওয়া যায় না। তিনি বড় করেছেন, লালন পালন পোষণ করেছেন, ভালোবাসা স্নেহ মমতা দিয়ে এত বছর ধরে আগলে রেখেছেন। যাকে ঘিরে পুরো পৃথিবী সাজিয়েছিলেন, তাকে এমন অসময়ে হারাতে পারবেন না তিনি। লোকটার চোখ মুখ অজানা আতঙ্কে ফ্যাকাশে হয়ে আসে। চোখ দিয়ে যে কোনো সময় পানি টুপ করে পড়ে যাবে। ভাবতে অবাক লাগে, একটা সময় উনিও গোয়েন্দা বিভাগের অফিসার ছিলেন, কত মাফিয়াদের নাকে চুবানি দিয়েছেন, অথচ আজ বয়সের ভারী নেতিয়ে পড়ার কারণে শক্তি হাতছাড়া। ইচ্ছে করলেও কিছু করতে পারছেন না। ঋদ্ধিমা প্রথমে আতঙ্কে সিটিয়ে গেলেও এক পলক বাবার দিকে তাকায়। কিশোরী শরীরে শান্ত রক্তটক বগিয়ে ওঠে। তার বাবা কেমন ভয়ের তো কাচুমাচু হয়ে বসে আছে, চোখের মধ্যে নোনা জল টলমল করছে। আর তার সামনে কালো পোশাকে আবৃত লোকজন ডিভানে গিয়ে বসেছে। লোকটা কেমন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার বাবার দিকে। তার হঠাৎ মনে পড়ল সেদিনের ব্যক্তিটার কথা। যেদিন সে নাবিদের সাথে দেখা করতে গিয়েছিল, সেদিন তারাই এই ছিল। কিন্তু তারা এখানে কি করছে?
কার জন্য এসেছে, কিসের জন্য? ঋদ্ধিমার বাবাকে মারতে নাকি ভয় দেখাতে? ঋদ্ধিমা এত কিছু নিয়ে ভাবল না। তার বাবার চোখের পানি যেন তার হৃদয়টাকে ছাড়খাড় করে দিচ্ছে। এই মানুষটা তার বেঁচে থাকার অবলম্বন। তার চোখের পানি সে দাঁড়িয়ে কিভাবে সহ্য করবে? অসম্ভব। ঋদ্ধিমা সিঁড়ি দিয়ে নেমে তার বাবার পাশে দাঁড়ায়। নিকের শান্ত দৃষ্টি ঋদ্ধিমার দিকে যায়। আরিশার অধীরাজ অবাক হয়ে তাকায়। এই মেয়েটাকে তারা অনেকবার দেখেছে, অথচ এই মেয়েটা যে এমন একটা পুরুষের রক্ত তারা কল্পনাও করেনি। ঋদ্ধিমা তেজে গলায় নিকের চোখে চোখ রেখে বলে, এই শেষ রাতে ভদ্রবাড়িতে এসে এমন অভদ্রতা করা কোন ধরনের শিক্ষা? গুন্ডা মাস্তানি অন্য স্থানে গিয়ে করুন। আমার বৃদ্ধ অসুস্থ বাবার সাথে কিসের শত্রুতা আপনাদের? এমন মাস্তানের মতো দরজা ভেঙে ঢোকার সাহস করলেন কিভাবে? সোজা বের হয়ে যান বাড়ি থেকে, না হলে পুলিশ ডেকে এনে হাজতবাস করাবো। সারা জীবনও কেড়ে কুল কিনারা পাবেন না। লিভ মাই হাউস ইমিডিয়েটলি, আদারওয়াইজ ইট উইল গেট ভেরি ব্যাড। ঋদ্ধিমা কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে ওঠে। লোকটা মেয়েটাকে চুপ করতে বললে তিনি, কিন্তু ঋদ্ধিমা মোটেও চুপ থাকার মেয়ে নয়। নিক তাকিয়ে থাকলো ঋদ্ধিমার দিকে। রাগ করেছে নাকি অন্য কিছু বোঝার উপায় নেই। অধীরাজ আরিশের দিকে ফিস ফিস করে বলে, স্যার, বল। বুঝতে পারছেন, গ্যাংস্টার বস নিক জেব্রানকে কেউ হুমকি দিচ্ছে, আর সে এই হুমকি শুনে কেমন শান্ত হয়ে তাকিয়ে আছে। মেয়েটা এমন তেজি কেন? সামনে 3 জন পুরুষকে দেখো, জানে ভয় ঢোকেনি। ভাগ্যিস বাসর রাত ছেড়ে এসেছিলাম, নয়তো এটা মিস হয়ে যেত। আরিশ ছোট ঠোঁট চেপে হেসে বলে, একজন মেয়ে নয়, গ্যাংস্টার বসের রক্ত কথা বলছে অধিরাজ। দেখতে হবে তো কার বোন। শিরায় শিরায় যদি রাগ আর জেদ না থাকে তবে কিভাবে হবে বল? রক্ত মিথ্যে হয়ে যাবে যে। সবাইকে চুপ থাকতে দেখে ঋদ্ধিমা হতবম্ব হয়ে যায়। বিরক্তির নিঃশ্বাস ছেড়ে লোকের উদ্দেশ্যে বলে, লোক, বাবা, তুমি তো আমার শক্তিশালী হিরো, তবে 3 জনকে দেখে ভয় কেন পেলে? হাজার যুদ্ধেও তোমার চোখে ভয় দেখিনি, তবে এখন কিসের ভয়? কার জন্য ভয় পাচ্ছ? আমি বেঁচে থাকতে কেউ কিছু করতে পারবে না তোমাকে। একজন গোয়েন্দা অফিসার ভয় পায় না বাবা, তুমিও ভয় পাবে না। লোকটা মেয়ের মাথায় হাত বুলিয়ে নিকের দিকে তাকায়। নিক ঋদ্ধিমার দিকেই তাকিয়ে আছে। শীতল গলায় বলে, অনেকটা বড় হয়ে গিয়েছো। এতটা কাছে ছিলাম অথচ কখনো অনুভব করিনি নিক জিব্রানেরও রক্তের বলতে কেউ আছে। সেই দুনিয়ায় একা নয়, তার নিজের বলতেও কেউ ছিল বা এখনো আছে। ইন্টারেস্টিং। ঋদ্ধিমা ভয় আর অবাকের চোখ বড় বড় করে ফেলে। নিকের কোনো কথাই মাথায় ঢুকেনি, শুধু এইটা শুনেছে নিক জেভরান। তার মানে আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টার বস নিক জেভরান, যার হৃদয়ে মায়া দয়া বলতে কিছু নেই। সবজির মতো মানুষকে কেটে কুচি কুচি করে, যাকে এক কথায় নরপিচাস বলে, সেই নিক জেভরান। ঋদ্ধিমা শক্ত করে জড়িয়ে ধরে তার বাবাকে। আতঙ্কে পুরো শরীর হিমশীতল হয়ে আসছে। কাপা গলায় জিজ্ঞাসা করে, কে আপনি? কোন নিকের শান্ত বরফ শীতল কণ্ঠ। তোমার ভাই, একমাত্র বড় ভাই। ঋদ্ধিমার চোখের পাতা সোজা হয়ে আসে। অবাকতা কাটিয়ে উঠতে না পেরে চেঁচিয়ে ওঠে, কোন নিক জেব্রান? হোয়াট? সজ্ঞানে কথা বলুন। একজন ক্রিমিনাল কেন আমার ভাই হবে? আমার কেউ নেই, আমার বাবা, আমার পৃথিবী। নিক বাঁকা হাসলো। সে হাসি ঠোঁটে এই লেগে থাকে। এই 2 কদম এগিয়ে এসে ঋদ্ধিমার চোখে চোখ রাখে। উনি তোমার মেয়ে হওয়ার আগে আমার বোন ছিল। সেই বোন যাকে নিক জেভরানের হৃদয়ে বলতো সবাই। অবশ্য এখন তার হৃদয়ে শক্ত পাথরের প্রলেপ পড়ে গেছে। তবে ভেবো না বোন, ভুলে গিয়েছি, অনেকটা বড় হয়ে গিয়েছো। ঋদ্ধিমার শরীর কাঁপছে। মাথার প্রতিটা নিউরন যেন টকবক করছে। ঋদ্ধিমা শব্দ করে কেঁদে ওঠে। মিথ্যা বলছেন, আমি কারোর বোন নই। ও বাবা, তুমি বলো না তুমি আমার বাবা, তুমি আমার পৃথিবী। তবে উনি কেন এমন কথা বলছে? তুমি জন্মদাতা না হলেও তুমি আমার জন্মদাতা। পরপর নিকের দিকে তাকিয়ে বলে, আপনি মিথ্যা বলছেন, আমাকে নিয়ে পাচার করবেন, বিক্রি করে দিবেন, তাই মিথ্যা কথা সাজাচ্ছেন, তাই না? আমি জানি আপনারা কেমন, মেয়েদের ধরে নিয়ে গিয়ে এক দেশ থেকে আরেক দেশে বিক্রি করে দেন। চট করে তাকায়। কোথাও কোনো এক সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। এ কথাটা 2 লাইনের হলেও এটা সহ্য করার ক্ষমতা যেন খুব কম জনের থাকে। তার এই বোন তাকে ভয় পাচ্ছে, তাকে বিক্রি করে দিবে সেই ভয়। তার পেশা তো অন্ধকারের জগৎ, ঠিক আছে, তাই বলে সে এতটাও খারাপ নয়। নিজের বোন সন্তানকে বিক্রি করে দেওয়ার মতো জানোয়ার তো সে নয়। তার যদি মেয়ে হয়, সেও কি তাকে এমন ভয় পাবে? তার উপস্থিতি দেখলেই কি মুখ লুকিয়ে রাখবে? নাকি তার পেশা কাজের জন্য
জন্য কোনো দিন সামনেই আসবে না। নিক আর ভাবতে পারল না, কেমন ছন্নছাড়া হয়ে উঠে গ্যাংস্টার বস। শুধু চুল খামচে ধরে বিড়বিড় করে, পরপর রক্তলাল চোখে তাকায় গ্যাংস্টার বস। ঋদ্ধিমার অশ্রু ভেজা ভয়ে তুলে চোখে তাকিয়ে বলে, আমি খারাপ, নৃশংস, উন্মাদ, কিন্তু এতটাও পিশাচ নই যে নিজের রক্তকে ডাস্টবিনে ফেলে দেব। তবে মনে রেখো, তুমি গ্যাংস্টার বস নিক জেউরানের খুব আদরের একজন ছিলে, যাকে হারিয়ে সে এতটা পাগল হয়েছিল যে নিজের জন্মদাত্রীকেও ছাড় দেয়নি। তুমি আমার রক্ত, আমার ছোট নীরা। আমি ছাড়া আর কেউ এই নামে ডাকতো না তোমাকে। নিক কথাগুলো বলে হুটি দিয়ে মুখে ঢেকে ফেলে। শুধুমাত্র ধূসর চোখ দুইটা ভেসে থাকে গ্যাংস্টার বসের। ঋদ্ধিমা কেমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। নিক ঋদ্ধিমার হাতে কাগজ ধরিয়ে দিয়ে গম্ভীরতা টেনে বলে, সেকেন্ড টাইম কোনো নারী বা কোনো ব্যক্তিকে জবাবদিহিতা করছি। এখানে ডিএনএ রিপোর্ট আছে, যদি বিশ্বাস হয় তবে চলে যেও। মনে রেখো, আর কিন্তু আসবো না আমি। নিকের ঠান্ডা হুমকি। নিক লোকটার দিকে তাকিয়ে রহস্যময় হেসে বের হয়ে যায় বাড়ি থেকে। ঋদ্ধিমা কাগজের দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বাম হাতে চোখের পানি মুছে ছটফট করে কাগজ খোলে। চোখ দুইটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আসে। ঠোঁট ভিজে লোকটার দিকে তাকায়। কেঁদে ওঠে আবারও মেয়েটা।